সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। যারা ক্যাপিটাল মার্কেটে নতুন করে ইনভেস্টমেন্ট করবেন চিন্তাভাবনা করছেন, অথবা যারা ক্যাপিটাল মার্কেটে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন অথচ ক্যাপিটাল মার্কেট থেকে স্যাটিসফ্যাক্টরি রিটার্ন পাচ্ছেন না, আজকের আলোচনাটি আপনাদের জীবনে মাইলস্টোন হয়ে থাকবে। আমি আজ আপনাদেরকে দেখাবো ক্যাপিটাল মার্কেটে ওভার দ্য প্যাসেজ অফ টাইম স্মল ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কিভাবে কোটিপতি হতে পারেন। সো ফ্রেন্ডস, ডোন্ট গো এনিওয়্যার, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করে যারা হতাশায় ভুগছেন তাদেরকে ওয়ারেন বাফেটের একটি উক্তি স্মরণ করিয়ে দিচ্ছি। 2008 সালে যখন গ্রেট রিসেশন চলছিল, বাফেট একটি মন্তব্য করেন, ইন শর্ট, ব্যাড নিউজ ইজ অ্যান ইনভেস্টর গুড ফ্রেন্ড, ইট লেট ইউ বাই এ স্লাইস অফ আমেরিকাস ফিউচার অ্যাট এ মার্কডাউন প্রাইস। মার্কেটে যখন পলিটিক্যালি কিংবা ইকোনমিক্যালি কোনো খারাপ নিউজ আসে, লাইক রিসেশন, ইন্টারেস্ট রেট হাইক, ওয়ার, ইলেকশনের মতো সেন্সিটিভ নিউজগুলো মার্কেটকে পুশ করে এবং মার্কেট অনেক সময় ক্রাশ করে। আর মার্কেটে তখন একটি আনসার্টেনিটি ক্রিয়েট হয়। বেশিরভাগ বিনিয়োগকারী সাইডলাইনে থাকেন, অনেকে ফোর্স সেল, ফেয়ার সেল এবং প্যানিক সেলের শিকার হন। আর স্টকগুলো যখন তাদের প্রিভিয়াস হাই থেকে সিগনিফিক্যান্টলি ফল করে, তখন কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করা যায়, অনেকেই তখন আর স্টক পছন্দ করেন না। কেউ আবার ক্যাপিটাল মার্কেটকে হেট করা শুরু করেন। আমরা যদি ওয়ার্ল্ডের বেস্ট পারফর্মিং মার্কেটগুলোর দিকে তাকাই, ফর এক্সাম্পল আমরা যদি আমেরিকান ক্যাপিটাল মার্কেটকে একটা বেস্ট পারফর্মিং মার্কেট হিসেবে চিন্তা করি, গত 100 বছরে এই মার্কেটটি 50 বারের উপরে ফল করেছে, যেটি অ্যাভারেজ প্রায় 10% মতো ফল করেছিল। আর এই 50 ডিক্লাইনের মধ্যে 15টি ডিক্লাইন ছিল মেজর, মোর দেন 25%। সো আমরা যদি ওয়ার্ল্ডের বেস্ট পারফর্মিং মার্কেট হিসেবে আমেরিকাকে কনসিডার করি, এই মার্কেটটিও কিন্তু প্রতি 2 বছরে একবার ফল করে অ্যারাউন্ড 10%-এর মতো, এবং প্রতি 6 বছরে একবার মেজর একটা কারেকশন হয়, মেজর একটা পতন হয়, মোর দেন 25%। সো বেসিক্যালি আমি যেটি বলতে চাইছি, ক্যাপিটাল মার্কেটের এটি একটি নেচার। আর আপনি যদি ক্যাপিটাল মার্কেটকে বিভিন্ন প্যারামিটার এবং পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল যে কনসিকুয়েন্সগুলো হয় সেগুলোর মাধ্যমে বিবেচনা করার চিন্তা ভাবনা করেন, তাহলে আমি মনে করি পার্সোনালি যে আপনি আপনার সময় নষ্ট করছেন। কারণ ক্যাপিটাল মার্কেটের নেচারটাই হচ্ছে প্রতি 2-1 বছর পর পর একটা কারেকশন হয়, লাইক 10%-এর মতো, এবং প্রতি 6 বছরে একটা মেজর কারেকশন হয়, লাইক 25% থেকে 30%-এর মতো। এখন আমরা আসি যে ইনভেস্টমেন্ট যদি আমরা চিন্তা ভাবনা করি, ইনভেস্টমেন্টের দিকে যদি আমরা আসি, তাহলে আমাদের কিন্তু বিভিন্ন অপশন আছে। ক্যাপিটাল মার্কেট কেন, অনেকের প্রশ্ন থাকতে পারে। ক্যাপিটাল মার্কেট কেন, এর শর্টকাট আনসার হচ্ছে ওভার দ্য লং টাইম ক্যাপিটাল মার্কেট কিন্তু অন্যান্য অ্যাসেট ক্লাস থেকে বেশি রিটার্ন দেয়। যাই হোক, আমি কিন্তু আমেরিকান ক্যাপিটাল মার্কেট নিয়ে কিছুটা কথা বলেছি। এখন হয়তো অনেকে আপনারা আমার সাথে আর্গু করবেন যে আমেরিকান ক্যাপিটাল মার্কেটের সাথে কোনো অবস্থায় তো বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের তুলনা হয় না। হ্যাঁ, আমি এগ্রি করি, আমেরিকান ক্যাপিটাল মার্কেট ইজ দ্য বেস্ট পারফর্মিং মার্কেট। আমাদের মার্কেট, এই মার্কেটের সাথে আমরা কোনো অবস্থাতেই কম্প্যারিজনে আনছি না, কিন্তু আমি জাস্ট ক্যাপিটাল মার্কেটের নেচারটা কি সেটি আপনাদেরকে তোলার জন্য প্রসঙ্গটা টানলাম। এখন লাস্ট 10 ইয়ার্সে আমরা যদি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে থাকি, তাহলে আমরা কিন্তু অন অ্যান অ্যাভারেজ যে রিটার্নটি পেয়েছি সেটি হচ্ছে 5.54%। আর এখানে 2019 সালে ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন লাইক কোভিডের কারণে কিন্তু একটা বড় রকমের প্যানিক সৃষ্টি হয়েছিল, এবং এই প্যানিকের মধ্যে আমরা দেখেছি যে প্রায় 14% নেগেটিভ গ্রোথ হয়েছিল ক্যাপিটাল মার্কেট। আর সেটা রিকভার করে যেটা ম্যাক্সিমাম গেইন আমরা দেখতে পেয়েছি লাস্ট 10 ইয়ার্সে, 2021 সালে 27.47% রিটার্ন করেছিল মার্কেট।
সো এটি কিন্তু একটি খুব সুন্দর রিটার্ন কিন্তু 2021-এ আমরা দেখতে পাচ্ছি, যেখানে 87টি কান্ট্রির যে অ্যাভারেজ পার্সেন্টেজ যে রিটার্ন ছিল 32.21, সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা মার্কেটটি কিন্তু নন পারফর্মিং একটি মার্কেট ছিল। বেশিরভাগ লোকই বাংলাদেশে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে কিন্তু অনেকটা দূরে সরে গেছিল। সো বাট এ ধরনের একটা নন পারফর্মিং মার্কেট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 2021-এ 27.47 যে রিটার্নটি আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু স্যাটিসফ্যাক্টরি বলা যায়। আর আমরা যদি এখন বর্তমান ব্যাংক ইন্টারেস্ট কথা চিন্তা করি, লাস্ট 10 ইয়ার্সে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট রেট ডিক্লাইন করছে। সো ব্যাংক থেকে কিন্তু এখন ভালো রিটার্ন আর পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইন করছে। আরেকটি ব্যাপার, বর্তমান যে ইনফ্লেশন রেট, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশনকে বিট করার মতো অবস্থানে নেই। সো ব্যাংকের যে রিটার্ন আমরা বছর শেষে পাচ্ছি, সেটি কিন্তু ইনফ্লেশনকেও বিট করতে পারছে না। এখন বিনিয়োগের আরেকটি ক্ষেত্র, সেটি হচ্ছে ল্যান্ড অথবা ফ্ল্যাট। এটি একটি বেস্ট একটি বিনিয়োগের জন্য ক্ষেত্র। আর ল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি গুলশান এবং ধানমন্ডিতে লাস্ট 20 ইয়ার্সে একটা বিশাল রিটার্ন দিয়েছিল, কিন্তু সব প্লেসে কিন্তু ইকুয়ালি রিটার্ন দেয়নি। এখানে আমরা যদি ফ্ল্যাটের কথা চিন্তা করি, ফ্ল্যাট শান্তিনগরে যে ফ্ল্যাটের আমরা অবস্থান দেখতে পাচ্ছি 2000 সালে 1900 করে স্কোয়ার ফিট ছিল, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে 9000 আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরাতে ছিল 2000 সালে 2000 টাকা করে স্কোয়ার ফিট ছিল, সেক্ষেত্রে 2021 সালে আমরা দেখতে পাচ্ছি 8500। আর মিরপুরে আমরা দেখতে পাচ্ছি 1500 করে ছিল 2000 সালে, আর 2021 সালে 6000 করে পার স্কোয়ার ফিট। সো অ্যানুয়াল অ্যাভারেজ রিটার্ন 3.5 থেকে হয়তো 4%-এর মতো আমরা যদি ফ্ল্যাট এবং ল্যান্ডে ইনভেস্ট করে থাকি, আমাদের রিটার্ন হতে পারে। কিন্তু ইন্টারেস্টিংলি অনেকেই মনে করেন যে ল্যান্ড কিংবা ফ্ল্যাটে ইনভেস্ট করলে হয়তো 4-5 বছরের মধ্যে টাকা ডবল হয়ে যাবে। এটা কিছু কিছু ক্ষেত্রে প্লেস অনুসারে হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেস হয় না। আর এটাও বলে রাখি, আমি কিন্তু ল্যান্ড এবং ফ্ল্যাটে এক্সপার্ট না। সো আপনারা যদি এই ব্যাপারে আরো বেশি জ্ঞান রাখতে চান কিংবা আরো বেশি ইনফরমেশন নিতে চান, আপনারা এই সেক্টরের কোনো এক্সপার্টের সাথে ডিসকাস করতে পারেন। আমি জাস্ট আমার ফাইন্ডিংস অনুযায়ী আপনাদেরকে তুলে ধরছি। বাট ডেফিনেটলি এটা অবশ্যই এগ্রি করি যে ল্যান্ড এবং ফ্ল্যাটে বিনিয়োগটি অনেক সেফ এবং একটি বিনিয়োগ। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি একজন স্মল ইনভেস্টর হন, তাহলে আপনার পক্ষে কিন্তু একটি ফ্ল্যাট কিংবা একটা ল্যান্ড অ্যাফোর্ড করা সম্ভব হবে না। কিন্তু ক্যাপিটাল মার্কেট, এই কারণেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্যাপিটাল মার্কেটে কিভাবে ইনভেস্টমেন্ট করে আপনি কোটিপতি হতে পারেন। এখানে আমি একটি ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি। আপনার এজ যদি 20 হয় এবং আপনি যদি প্রতি মাসে 200 টাকা করে কোনো একটি স্টকে ইনভেস্ট করা শুরু করেন এবং এটি যদি ইয়ারলি 10% করে রিটার্ন দেয়, আপনার এজ যখন 60 হবে, আপনি 1.1 মিলিয়ন টাকা পেয়ে যাবেন আপনার বয়স যখন 60 বছর হবে। সো 200 টাকা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তেমন একটি কিন্তু গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট না। এই টাকাটা আপনি ইনভেস্ট করে, আপনি যদি মান্থ বাই মান্থ ইনভেস্ট করতে থাকেন, আপনি কিন্তু এট দ্য এজ অফ 60 আপনি 1.1 মিলিয়ন টাকা পেয়ে যাবেন। এটা কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি। আর আপনার এজ যদি 35 হয়, আর আপনি যদি মাসে 800 টাকা করে ইনভেস্ট করতে থাকেন, এবং এটাও যদি আমরা ধরে নিই যে অ্যানুয়ালি 10% করে রিটার্ন আসবে, সেক্ষেত্রেও আপনি সেম অ্যামাউন্ট অফ মানি পাবেন আপনার বয়স যখন 60 হবে। 1.1 মিলিয়ন টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নিই। আপনি যদি ক্যাপিটাল মার্কেটে রেগুলার ইনভেস্ট করতে চান, আপনাকে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে এমন কিছু মানি আপনি ইনভেস্ট করবেন যেটা আপনার অনেক দিন ধরেই ইনভেস্টমেন্ট হিসাবে থাকবে। আপনি যদি গুরুত্বপূর্ণ মানি, আপনার যেটা এসেনশিয়াল মানি যদি ইনভেস্ট করেন ক্যাপিটাল মার্কেটে, আপনি শর্ট পিরিয়ডে লস করতে পারেন, কারণ শর্ট পিরিয়ডে স্টকগুলো অনেক বেশি ভোলাটাইল। একটা স্টক পার ইয়ার 50% পর্যন্ত ভোলাটিলিটি থাকে।
তার প্রিভিয়াস হাই থেকে। সো আপনি যদি ১ বছর ২ বছরের জন্য ইনভেস্ট করেন ক্যাপিটাল মার্কেটে, আপনি লুজ করতে পারেন। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স এ ধরনের একটা প্যাসেজ অফ টাইম যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে ক্যাপিটাল মার্কেট থেকে আপনি সবচেয়ে বেশি গেইন পাবেন। আর আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ এই কারণেই, আমি আপনাদেরকে এখন বর্তমান মার্কেট যে পয়েন্টে আছে এখান থেকে আপনারা কিন্তু ২০২৩ সালে একটা হেলদি রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে আমি আপনাদেরকে একটি চার্ট দেখাচ্ছি, S&P 500 বিয়ার মার্কেট ১৯৫০ সাল থেকে। এখানে কিন্তু অন এন এভারেজ বিয়ার মার্কেট, আমেরিকার যে বিয়ার মার্কেট সেটি কিন্তু 30%-এ এসে এখানে একটা সাপোর্ট নেয় এবং এরপর থেকে আবার কিন্তু একটা বুল মার্কেট শুরু হয়। সো প্রতিটা বিয়ার মার্কেটের এগেইনস্টে কিন্তু একটা বুল মার্কেট শুরু হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবারই যখন মার্কেট ফল করে এরপরে আবার নতুন করে একটা র্যালি করে মার্কেট। সো এখানে বিয়ার মার্কেটের এগেইনস্টে কিন্তু প্রতিবারই একটা একটা বুল মার্কেট আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের ক্ষেত্রেও আমরা যদি তাকাই, তাহলে দেখুন এখানে ২০১৯ সালে নেগেটিভ ছিল 14%-এর মতো। আর ২০২০ সালে তার এগেইনস্টে যে বুল মার্কেটটি ছিল 25%-এর মতো জাম্প করেছে এবং ২০২১ সালে 27.49% আপ করেছে। সো প্রতিটি বিয়ার মার্কেটের এগেইনস্টে একটি বুল মার্কেট থাকে এবং বুল মার্কেটের এগেইনস্টে একটি বিয়ার মার্কেট থাকে। এখন কোশ্চেন হচ্ছে হোয়াই আজকের আলোচনাটি এত বেশি ইম্পর্টেন্ট, এই কারণেই আপনি যদি ২০১৯ সালে এই যে 14% যে এই ডাউন করেছিল, সবাই প্যানিকড হয়ে মার্কেট থেকে বেরিয়ে গেছিল, আনসার্টেনিটির কারণে বেশিরভাগ বিনিয়োগকারী সাইডলাইনে ছিল এবং স্টকগুলোতে এন্ট্রি নিচ্ছিল না। এই সময় যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু তাদের গেইনটা কিন্তু 14% প্লাস 25%, অলমোস্ট 40%-এর মতো তারা গেইন নিয়েছে। এখনো যে ২০২২ সালে যে মার্কেট এখন বর্তমানে যে ক্রাশ করেছে, এখনো অনেকগুলো স্টক 100%-এর মতো কারেকশন হয়ে গেছে। প্রিভিয়াস হাই থেকে অর্ধেক হয়ে আছে প্রাইস। এই ধরনের স্টকগুলো, ভালো মানের স্টকগুলো যদি এখন এন্ট্রি নেওয়া যায়, তাহলে কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেইন করার অপরচুনিটি এই বছর অনেক বেশি। এখন আমরা যদি দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ব্রড ইন্ডেক্স, এটি এখন বর্তমানে যে প্রিভিয়াস যে হাই ছিল, হাই থেকে অলমোস্ট 15% পর্যন্ত কারেকশন হয়েছে। এখন কথা হচ্ছে আমেরিকান মার্কেট 30%-এর মতো অন এন এভারেজ বিয়ার মার্কেটে কারেকশন হয়। আমাদের মার্কেট কি আরো 15% ডাউন হবে কিনা কারো কারো মনে প্রশ্ন আসতে পারে। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের ইকোনমি হচ্ছে গ্রোয়িং ইকোনমি আর ওরা হচ্ছে ডেভেলপড ইকোনমি। ডেভেলপড ইকোনমির ক্ষেত্রে ওদের ক্যাপিটাল মার্কেট লাস্ট 10 ইয়ার্স একটা হিউজ র্যালি করেছিল, কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট লাস্ট 10 ইয়ার্স কিন্তু কোনো র্যালি করেনি সেরকম সিগনিফিক্যান্ট, বরঞ্চ অনেক বেশি নিচে নেমে গেছে। সো আমাদের মার্কেট আর 15% ডাউন করবে কিনা সেটা একটা বড় কোশ্চেন, কারণ আমাদের মার্কেট এখনো ওই রকম একটা বাবল ক্রিয়েট করেনি যে তার একটা সিগনিফিক্যান্ট কারেকশন হবে। মার্কেট অলরেডি একটা কারেকশন হয়েছিল, বড় রকমের একটা কারেকশন হয়েছিল, মার্কেট কিন্তু আমাদের এখনো অনেক ডাউনে আছে। সো এক্ষেত্রে আপনারা আপনাদের অবশ্যই আপনাদের নিজেরা গ্রাউন্ড ওয়ার্কটা করে নিন যে মার্কেট আর কতটা নামতে পারে, একটু আপনারা স্টাডি করুন। আর যারা নতুন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা ভালো ভালো মানের স্টকগুলোকে আগে বিচার করুন, কোন স্টকগুলোতে আপনারা ইনভেস্ট করবেন। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে ভালো মানের স্টক চিনবো কিভাবে। ভালো মানের স্টক চিনতে হলে আপনাকে অবশ্যই কোম্পানিটার অবস্থান বিবেচনা করতে হবে। প্রত্যেকটা কোম্পানির পিছনেই কিন্তু থাকে একটি কোম্পানি। কোম্পানি যদি ভালো পারফর্ম করে ওভার দ্য লং রান ওই স্টকটার প্রাইস বাড়বে। আর কোম্পানি যদি ভালো পারফর্ম না করে তাহলে ওভার দ্য লং রেঞ্জ কোম্পানিটি আস্তে আস্তে আহ, তার ক্রেডিবিলিটি হারাবে এবং প্রাইস ডাউন করবে। সো আপনারা কোম্পানির আর্নিংটা দেখতে পারেন, আর্নিং স্টেডি কিনা, তারপর প্রতিকূল পরিস্থিতিতে কোম্পানিটি টিকে থাকতে কতটা সক্ষম, তাদের রিজার্ভ কেমন আছে, কোম্পানিটির বিজনেস মডেল কেমন, তাদের ম্যানেজমেন্ট কেমন, তাদের ব্র্যান্ড ভ্যালু কেমন, তারপর কস্ট রিডাকশন তারা করছে কিনা, আর টেকনোলজিক্যালি তারা অ্যাডাপ্ট হতে কতটা সক্ষম।
এই সকল বিষয়গুলো আপনি বিশ্লেষণ করে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনারা চাইলে আপনাদের মেধাটা কাজে লাগাতে পারেন। আপনারা ডে টু ডে আমাদের বাংলাদেশের যে সকল কোম্পানিগুলো আপনারা প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স করছেন, কোম্পানিগুলোর আপনি নিজেও হয়তো কনজিউমার কিছু কোম্পানির প্রোডাক্টের। সো ওই কোম্পানিগুলো আপনারা দেখুন কেমন, এভাবেও কিন্তু আপনি কোম্পানি সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন। অথবা আপনার যখন আপনি জব করছেন সেখানেও আপনি বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু ডে টু ডে ডিসকাস করছেন, বিভিন্ন এমপ্লয়ির সাথে, ওদের কাছ থেকেও আপনি ওই সব কোম্পানি সম্পর্কে কিছুটা জানতে পারেন। অথবা আপনার কোনো নেইবার কোনো একটি কোম্পানিতে জব করে, আপনি তার সঙ্গে কথা প্রসঙ্গে ওই তাদের কোম্পানির অবস্থান সম্পর্কে জানতে পারেন। সো এভাবেও কিন্তু আপনি একটা কোম্পানি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারেন। আর একটি ব্যাপার হচ্ছে, যে সকল ব্যাড নিউজগুলো সময়ে সময়ে মার্কেটে আসে, যেটা মার্কেটকে পুশ করে, ওভার দ্য লং রান এই নিউজগুলো কিন্তু কোম্পানিগুলোকে খুব একটা বেশি এফেক্ট করতে পারে না। তবে সাময়িকভাবে স্টকগুলো ফল করে। অনেক সময় ইন্টারেস্ট বৃদ্ধি হঠাৎ করে এ ধরনের একটা ইনফরমেশন যখন মার্কেটে চলে আসে, মার্কেট সেন্টিমেন্ট নষ্ট হয়। অনেক সময় যুদ্ধ, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপনারা এখন প্র্যাকটিক্যালি যেটা এক্সপেরিয়েন্স করছেন, আমাদের মার্কেট একটা ক্রাশ করেছে। নট অনলি আমাদের মার্কেট, ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু মার্কেট অনেক নিচে নেমে গেছে। এছাড়া ইলেকশন সময়ে হয়তো আপনারা সামনে এ ধরনের একটা এক্সপেরিয়েন্স হয়তো মার্কেটে আবার নতুন করে ফেস করবেন, যে মার্কেট হয়তো আবার কিছুটা ভোলাটিলিটি দেখা দিতে পারে। কিন্তু কিন্তু আমরা যদি ওয়ার্ল্ডের বেস্ট পারফর্মিং মার্কেটগুলোর দিকে তাকাই, ১০০ বছরে এ ধরনের অনেক রিসেশন ইকোনমি ফেস করেছে, অনেক রকম ব্যাড নিউজ ফেস করেছে, কিন্তু যে সকল কোম্পানি গুলো ফান্ডামেন্টালি গুড, যারা টিকে থাকার মতো সক্ষমতা আছে, তাদের ব্র্যান্ড ভ্যালু আছে, তাদের বিজনেস মডেল ভালো, ম্যানেজমেন্ট ভালো, তারা কিন্তু ১০০ বছর ধরে অনেক কোম্পানি গ্রো করছে। সো এই ধরনের ব্যাড নিউজগুলো সাময়িকভাবে স্টকগুলোর প্রাইসকে হয়তো ডিস্টার্ব করলেও লং রানে স্টকগুলো কিন্তু আবার তার পূর্বের জায়গায় ফিরে যায় এবং ওখান থেকে আবার নতুন করে র্যালি শুরু করে। আর আমি আজকে আপনাদেরকে যে ব্যাপারটি দেখালাম, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, আপনি যদি গ্র্যাজুয়ালি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে থাকেন ওভার দ্য লং প্যাসেজ অফ টাইম, এখানে আপনি কিন্তু একটা হেলদি রিটার্ন পাবেন ক্যাপিটাল মার্কেট থেকে। আর যেহেতু এখন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অনেক পি রেশিও অনেক কম, এবং গভর্নমেন্ট এখন কিন্তু অনেকগুলো পলিসিগত সাপোর্ট এই মার্কেটকে দিচ্ছে। আমরা নতুন করে কিছু নিউজ পেয়েছি, লাইক ৬,০০০ কোটি টাকা আইসিবি পাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। সো মার্কেট মেকার আবার অ্যাক্টিভ হবে এবং আমরা এখান থেকে একটা ভালো ক্যাপিটাল গেইনও শর্ট টার্মে পেতে পারি। সো 2023 ইনভেস্টমেন্টের জন্য একটি খুবই ভালো সময়, এবং এই রিসেশনারি সিচুয়েশন গুলোকে কাজে লাগিয়ে কিন্তু ওয়ার্ল্ডের বড় বড় ইনভেস্টররা এভাবেই কোটিপতি হয়ে থাকেন। সো বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনা। কারণ আমাদেরকে অনেক স্মল ইনভেস্টর প্রায় সময় মেসেজ করতেন যে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করব কিনা, এখন ইনভেস্টমেন্ট করা যায় কিনা, এ ধরনের অনেকগুলো কোশ্চেন আমরা আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত পাই। সো আজকের আলোচনাটি আশা করি আপনাদের জন্য অনেক বেশি মিনিংফুল হবে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিতে লাইক দিন, এবং আপনারা আপনাদের ওপিনিয়নগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমরা আরো উপকৃত হব, এবং আমরা সামনের দিনগুলোতে আপনাদেরকে আরো ভালো ভালো পোস্ট উপহার দিতে পারবো। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।